সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। হৃদরোগ আসলে নাম শুনলেই কেমন যেন একটি আমরা মানুষের মাঝে ভীতিকর একটা অবস্থা তৈরি হয়, এবং এই অসংক্রামক এই ব্যাধিতে বিশেষ করে বাংলাদেশে সাথে সমগ্র বিশ্বে দেখা যায় সর্বোচ্চ সংখ্যক মানুষ মৃত্যুবরণ করে। এবং হৃদরোগ যতটা না আসলে আমরা বলবো যে প্রতিষেধক যতটুকু প্রয়োজন, তার চেয়ে প্রতিকার এবং তার যাতে প্রতিরোধ করাটা আরও বেশি জরুরি। কিন্তু যখন হৃদরোগ হয়ে যায়, বিশেষ করে আমরা হার্ট অ্যাটাক বা হার্টের ব্লক অনেকে বলে থাকেন, সেটিতে যখন মানুষ আক্রান্ত হয় তখন কিন্তু এর প্রয়োজনীয় চিকিৎসা এখন আপনার নিকটেই। আমরা বলি যে একেবারে শুরুতেই যদি আমরা হার্ট অ্যাটাক নিয়ে হসপিটাল যেতে পারি, তাহলে অনেক ধরনের আধুনিক পদ্ধতি রয়েছে সেই ব্লকটিকে সরানোর জন্য এবং সেই হৃৎপিণ্ডের মাসেলগুলোকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার। এবং সেই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এনজিওগ্রাম, যেটিতে আসলে আমরা হার্টের যে রক্তনালীগুলো রয়েছে সেটিকে সরাসরি দেখা যায়, পরীক্ষা করা যায়। এই বিষয়টি নিয়ে অনেকের ভীতি রয়েছে, অনেকের আগ্রহ রয়েছে, এবং অনেকে যারা সম্মুখীন হয়েছেন তাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা রয়েছে। আজকের এই আলোচনায় আমরা এনজিওগ্রাম এবং সেটি নির্ণয়ে হৃদরোগ নির্ণয়ে এটি কতখানি ভূমিকা, সবগুলো প্রসঙ্গে আলোচনা করতে চাই। আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার আনম মনোরুল কাদির, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত ডাক্তার মনোরুল কাদির। আমরা আসলে যে প্রসঙ্গটিতে বললাম যে হৃদরোগ অনেকটা রাজরোগের মতো আর কি, যে হলে পরে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে যায়, ভয় পায়, কি করতে হবে, একটি অজানা অনেক কিছু চলে আসে। এবং তার মধ্যে আরেক ধাপ উপরে হচ্ছে যখন আপনারা যখন বলেন যে আপনার অ্যানজিওগ্রাম করে দেখতে হবে যে হার্টের ভিতরে বা রক্তনালীতে কতখানি ব্লক রয়েছে। এই বিষয়টি কিন্তু এখন কম বেশি সবাই জানে এবং সচেতন। সেই বিষয়টিতে আসার আগে আমি জানতে চাই আসলে হৃদরোগের ঝুঁকিতে কারা রয়েছেন বা কাদেরকে আসলে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করব। ওকে, ধন্যবাদ। সেটা হলো যে কোনো পেশেন্ট, বিশেষ করে যাদের বয়স 40 ঊর্ধ্ব, তাদেরকে আমরা একটা রিস্কের মধ্যে চিন্তা করি, যে যাদের বয়স 40 বছরের অধিক এবং যাদের ফ্যামিলিতে হৃদরোগের ঝুঁকি রয়েছে, মানে আমরা জেনেটিক কারণ যেটা বলি বা এনভায়রনমেন্টাল কারণ, বা আপনার ওয়ার্ল্ড পার্সপেক্টিভে আপনি কোন এরিয়ার মানুষ, আপনি কি ককেশিয়ান না এশিয়ান না ক্যারিবিয়ান, এসবের ওপর নির্ভর করে অনেক সময় হৃদরোগের ঝুঁকির বিষয়গুলো নির্ভর করে, বা কোন বয়সে বা আর্লি এজে আমাদের এশিয়ান এই অঞ্চলে হয়। একই সঙ্গে আপনার কোমরবিডিসগুলো আছে কিনা, মানে আপনার রিস্ক ফ্যাক্টর যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, এগুলো আছে কিনা, আপনার লাইফস্টাইল কেমন, আপনাকে সেডেন্টারি লাইফস্টাইল করেন কিনা, অফিসে বসে থাকা কাজকর্ম, এগুলো স্মোকিং করেন, অ্যালকোহল নিচ্ছেন কিনা, মানে এগুলো আপনার দৈনন্দিন কাজকর্মের প্যাটার্ন, এগুলোর উপর নির্ভর করে আমরা এই ঝুঁকির বিষয়গুলো চিন্তা করি। তো এখন আসলে যেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যারা ইয়াঙ্গার এজ, তাদের বয়সের ক্ষেত্রে কিন্তু অনেক সময় বাধা মানে না, দেখা যাচ্ছে অনেক আর্লি স্টেজেও কিন্তু হৃদরোগে অনেকে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে এই সেডেন্টারি যেটি বললেন, যে ওবেসিটি, সেডেন্টারি এবং এই ফাস্টফুড কালচারে যারা খুব একেবারে অভ্যস্ত ছোট থেকে, তাদের জন্য কিন্তু এটা রিস্ক হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আমরা মানে পোস্ট কোভিড এরাতে এটা আমরা আরও বেশি পাচ্ছি, যে থ্রোম্বোজেনিসিটি আর কি, যে ব্লকের যে টেন্ডেন্সি, এটা ইয়াং এজে, এবং এটা বিশেষত আমাদের সাবকন্টিনেন্টে এটার মাত্রাটা অনেক বেশি, যে ইয়াং এজে। এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আমাদের খাদ্যাভ্যাস, বিশেষ করে ভাত খাওয়ার টেন্ডেন্সিটা অনেক ক্ষেত্রে বেশি, এখন ইদানিং ফাস্টফুড খাওয়ার টেন্ডেন্সি, ওবেসিটি আপনি যেটা বললেন, এগুলো। আরও কিছু বিষয় অলরেডি রিসার্চ চলছে যে কেন আমাদের এই এশিয়ার এই পাশে আমাদের কেন এত ইয়াং এজে আমরা হৃদরোগে আক্রান্ত হচ্ছে। একদম ঠিক বলেছেন। আমরা যদি আসলে হৃদরোগ তো আসলে অনেকটা বিশাল একটা স্পেকট্রাম, আমরা যদি স্পেসিফিকভাবে চিন্তা করি, সবচেয়ে বেশিতে মানুষ যেটিতে মৃত্যুবরণ করে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক, এবং হার্ট অ্যাটাকের পরবর্তী যে জটিলতা রয়েছে সেই জটিলতার কারণে। বিশেষ করে এই আসলে হার্ট অ্যাটাক বলতে আসলে আমরা কি বুঝি, যদি সহজ সরলভাবে বলি তাহলে আমরা কি বলতে পারি? প্রথমত হলো যে আমাদের হার্টের যে রক্তনালীগুলো আছে আর কি, মানে আমাদের হার্টের কাজ হলো যে হার্ট পাম্প করে সারা শরীরে রক্ত সরবরাহ করে, কিন্তু হার্টের নিজের যে খাবারটা দরকার, সে যখন রিল্যাক্স হয় তখন সে তার নিজের রক্তনালীর খাবারগুলো পায় আর কি, হার্টকে জীবিত থাকতে হলে। তো নর্মালি একটা আর্লি এজ থেকেই
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফ্যাটি স্ট্রিক যেটা যে কোলেস্টেরলের যে লেয়ার এটা রক্তনালীতে জমতেই থাকে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং আপনার যে লাইফস্টাইল, খাদ্যাভ্যাস বা জেনেটিক এগুলোর কারণে এগুলোর জমার মাত্রাটা কারো কারো ক্ষেত্রে বেশি হতে থাকে এবং একসময় এটা একটা প্ল্যাক তৈরি হয় এবং এই প্ল্যাকটা যখন অনেকখানি রক্তনালীর একটা বড় অংশ চেপে আসে, সে কাভার করে 60 to 70%, তখন গ্র্যাজুয়ালি অনেক ক্ষেত্রে রোগীরা ধীরে ধীরে সিমটম অনুভব করতে থাকে, যে সে হাঁটলে বা পরিশ্রম করলে বুকে চাপ, ব্যথা এগুলো অনুভব করতে থাকে। এবং এটা যদি আরও এগোতে থাকে এবং অনেক সময় আমরা যেটা বলি যে এই ধরনের পেশেন্টের এন্ডোথেলিয়াল ডিসফাংশন, মানে হার্টের রক্তনালীর ভিতরের যে লেয়ার সেটার যে ডিসফাংশন, এইটার কারণে এটা কোনো কারণে ট্রিগার যদি হয়, ইরিটেট হয়, তাহলে এটা রাপচার হয়ে যেতে পারে। এবং এই প্ল্যাকটা যখন রাপচার হয় তখন সে পুরো রক্তনালীটাকে ব্লক করে ফেলে। তো যখন রক্তনালী পুরোটা ব্লক হয়ে যাবে তাহলে রক্তনালীর ডিস্টাল মানে দূরবর্তী অংশে, মানে মাংসপেশিতে যে হার্টের মাংসপেশিতে রক্ত সরবরাহ করছে সেটা বন্ধ হয়ে যায়। তো তখন ইনফ্রাকশন আমরা বলি যে ইস্কেমিয়া, ওই একটা নির্দিষ্ট সময় পরে গ্র্যাজুয়ালি সেই টিস্যুটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে থাকে এবং এক পর্যায়ে ডেথের দিকে যায় এবং ওই মাসেলগুলো আসলে নষ্ট হয়ে যায়, অকার্যকর হয়ে যায় এবং সেটি যে সময়টুকু আমরা বলি যে এই সময়টুকু সে নেয় এই মাসেলগুলোকে ক্রমাগত ড্যামেজ করার জন্য। এবং এই জন্যই সময় একটি গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর, বিশেষ করে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে, যে আমরা বলি যে এভরি মিনিট কাউন্টস, অথবা মাসেল ইজ মিনিট মাসেল, প্রত্যেকটি সময়ের সেকেন্ড একটি মাসেলকে রক্ষা করতে পারে। এবং এর সাথে সময়ের গুরুত্বটা আসলে কতখানি, মানে কখন আসলে আমাদের হসপিটালে এক্স্যাক্টলি, খুব সুন্দর প্রশ্ন এটা। আমরা যেটা প্রায়ই পেশেন্টদের বলে থাকি যে আপনার বুক ব্যথা মানে সেটা এভাবে হতে পারে যে বুকে শুধু মাঝেই ব্যথা হবে, বুকের বা বাম দিকেই ব্যথা হবে, বা এটা বাম হাতেই যাবে এমনটা নাও হতে পারে, এটা পিঠেও হতে পারে, জতেও হতে পারে, তাই না? তো এবং এটার প্রেজেন্টেশন সবসময় ব্যথার আকারে নাও হতে পারে, এটা চাপ অনুভব হতে পারে, শ্বাসকষ্ট অনুভব হতে পারে, এবং বিশেষত সোয়েটিং, ঘাম হওয়ার যে বিষয়টা এটাও অনুভব হতে পারে। একটা পেশেন্ট যখন এই ধরনের সিমটম হবে তখন অবশ্যই তার বাসায় বসে না থেকে নিকটস্থ যে কোনো হসপিটালে ডক্টরের শরণাপন্ন অবশ্যই হবে। তখন ডক্টর তার প্রেজেন্টিং সিমটম দেখে অবশ্যই প্রথমে একটা ইসিজি দিয়ে তার শুরু করবে এবং তারপরে ব্লাডের কিছু টেস্ট এবং সেইভাবে হার্ট অ্যাটাক নির্ণয়ের পরে আমরা একটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যখনই আপনি বা কেউ বুকে ব্যথা অনুভব করবেন, এটি আসলে রুল আউট না করা পর্যন্ত কিন্তু এটিকে কার্ডিয়াক একটা অরিজিন হিসেবেই নিতে হবে, তাহলে কিন্তু আসলে মিস হয়ে যেতে পারে। অনেকে মনে করেন যে বেশিরভাগ ক্ষেত্রেই যে গ্যাসের সমস্যা হচ্ছে, এটা ভেবে নিজেকে অনেক সময় সান্ত্বনা দেন অথবা সময় ক্ষেপণ করেন। এই গ্যাসের ব্যথা এবং এই যে হৃদয়ের মানে হৃদরোগের ব্যথা, এটি অনেক সময় কিন্তু আমাদেরকে কনফিউজ করে ফেলে। আসলে এই ক্ষেত্রে কি করা উচিত? মানে প্রথমত যে এইরকম পেশেন্ট কিন্তু আমরা প্রচুর পাই, যে যারা বাসায় ঘন্টার পর ঘন্টা শুধু ওয়েট করেছে যে তার এটা গ্যাস্ট্রিকের ব্যথা এবং এটা একসময় হয়তো কমে যাবে, এই ধারণায় সে বসে আছে বা অপেক্ষা করছে, এবং গ্যাস্ট্রিকের ওষুধ যেগুলো আমাদের কমনলি পাওয়া যায় সেগুলো খেয়েও তার এটা কমছে না। তো আমি বলবো যে আপনার বিশেষত যখনই আপনার চেস্ট মানে বুকের এরিয়ায় কোনো ডিসকমফোর্ট হবে সেটাকে অবশ্যই আপনি খুবই গুরুত্ব দিয়ে চিন্তা করবেন, এবং সেক্ষেত্রে সময়ের বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি জানেন যে ফার্স্ট 2 আওয়ারকে আমরা গোল্ডেন আওয়ার বলি, যে আপনি 2 ঘন্টার মধ্যে আপনার যদি চিকিৎসাটা শুরু হয় তাহলে আপনার অনেক মায়োকার্ডিয়াম মানে হার্টের মাংসপেশিকে সেভ করা সম্ভব হয়। সো এক্ষেত্রে আপনি যদি মনেও করে থাকেন যে এটা গ্যাসের জন্য হয়ে থাকে, দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও আপনার ব্যথা কমছে না, কিন্তু আপনি বসেই আছেন। কারণ আমাদের ক্ষেত্রে হার্টের চিকিৎসার ক্ষেত্রে সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা হয়তো পরবর্তীতে আরও কিছু কথাই বুঝতে পারবো সময়ের সঙ্গে কি সম্পর্ক আছে। না, অবশ্যই সময়ের সাথে আসলে এবং চিকিৎসাটি শুরু হয়, এই জায়গাটিতে কিন্তু আমাদের সচেতনতা একেবারেই খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা আসলে এই সত্যিকার অর্থে কিছু সিমটমের কথা বলি, আপনি কিছু সিমটমের কথা উল্লেখ করেছেন, কিন্তু টিপিক্যাল কিছু সিমটম রয়েছে হার্ট অ্যাটাকের, এবং কারা আসলে কোন সিমটমগুলো হলে মানে একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত? না, ওই যেটা বলছিলাম যে অবশ্যই যে কোনো ধরনের বুক ব্যথাকে প্রথমে খুবই গুরুত্বের সঙ্গে নিতে হবে, এবং সেই সঙ্গে
আনইজিনেস বা ডিসকমফোর্ট, অস্বস্তিকর একটা বিষয় এরকমভাবেও অনেকে প্রেজেন্ট করতে পারে। যেমন ধরুন ডায়াবেটিক পেশেন্টরা অনেক ক্ষেত্রে কিন্তু তারা ব্যথার অনুভূতিটা ওভাবে বুঝতেই পারে না, অথবা ওল্ড এজে যদি হ্যাঁ ওল্ড এজে যদি হয়ে যায়, এবং সেই সঙ্গে শ্বাসকষ্ট অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং পেইনের রেডিয়েটিং নেচার যেটা আর কি, যেটা যে সবসময় বাঁ হাতের দিকেই আসবে এমনটা নাও হতে পারে। এটা অনেক সময় দেখা যাচ্ছে যে বোথ হ্যান্ডে, দু হাতে আসতে পারে, ডান হাতেও আসতে পারে এবং পিঠেও যেতে পারে। আর যেটা আরেকটা যেটা অনেকে এটা মিস করে থাকে, যে জতেও যে ব্যথা আসতে পারে, ভেরি কমনলি রেডিয়েট করতে পারে। তো এইগুলো সিমটম আসলেই তাকে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ হসপিটালে যাবে, এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডক্টর ডেফিনেটলি দ্রুততম সময়েই একটা ইসিজি করে ফেলবে, এবং সেখান থেকে আপনি জানেন বড় একটা আমরা ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাব, যেটাকে এসটি এলিভেটেড এমআই বলে। সেটা আমরা একটা ইসিজি এনাফ, এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে কোনো জায়গায় একটা ইসিজি অন্তপক্ষে অ্যাভেলেবল আছে, এবং সেই ডক্টর তখন ইসিজির চেঞ্জ দেখে পরবর্তীতে কার্ডিয়াক এনজাইম এগুলো করে, তখন সেই ডক্টরের ভেরি ইম্পর্টেন্ট একটা ভূমিকা থাকবে যে কতটুকু সময়ের মধ্যে সে তার কাছে এলো, তার যে ইম্পর্টেন্ট যে সেন্টার যেখানে অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি মানে রিং পরানো এইসব সুবিধা আছে সেখানে সে পাঠাবে। আচ্ছা, এখানে আসলে যে হার্ট অ্যাটাকের যে অনেকেই একটু ভুল করেন, এর যে দুটি ধারা রয়েছে, একটা এসটি এলিভেশন এমআই আমরা বলছি, যে ইসিজিতে যদি এসটি যে চেঞ্জটা একেবারে অবভিয়াস থাকে, আর একটা হচ্ছে নন এসটি এমআই যেটা আমরা বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরাসরি ইন্টারভেনশনে অনেকে যান না। এই বিষয়টাকে যদি একটু আমার দর্শকদের জন্য সহজ করে বলতেন। আচ্ছা আচ্ছা, মানে একটা হলো এখন তো আমরা এটাকে বলি অ্যাকুট করোনারি সিনড্রোম আর ক্রনিক করোনারি সিনড্রোম, এটা আমাদের মেডিকেল টার্ম। তো সাধারণভাবে বলতে গেলে যেটা অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মানে যেটা রিসেন্টলি হয়েছে, এবং আমরা যেটা বলি যে অন্ততপক্ষে 24 ঘন্টার মধ্যেও যদি বুক ব্যথা বা হার্ট অ্যাটাক চিহ্নিত হওয়ার 24 ঘন্টার মধ্যেও যদি পেশেন্টরা যে হসপিটালে অ্যানজিওগ্রাম করার ফ্যাসিলিটিস আছে এবং যেখানে সঙ্গে সঙ্গে ইন্টারভেনশন মানে স্টেন্টিং, রিং লাগানো বা ওপেন হার্ট সার্জারি করার সুযোগ আছে, এরকম সেন্টারে তাকে হার্ট অ্যাটাক নির্ণীত হওয়ার 2 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে পৌঁছতে হবে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওদের অ্যাম্বুলেন্সগুলোকে এইভাবেই সিস্টেমেটিক করে দেয়া আছে যে সে 90 to 120 মিনিটসের মধ্যে এরকম সেন্টারে পৌঁছে যাবে। সেখানে তো চিকিৎসা পদ্ধতিও ভিন্ন আছে। আর যাদের ক্রনিক করোনারি সিনড্রোম, দীর্ঘদিন থেকেই সে হাঁটলে, পরিশ্রম করলে বুকে চাপ ব্যথা অনুভব করছে, যেটাকে আমরা স্ট্যাবল অ্যাঞ্জাইনা বলি আর কি। তো এরকম কেসে এরকম পেশেন্টদের কিন্তু সেটা যদি আনস্ট্যাবল অ্যাঞ্জাইনার রূপ নেয়, স্ট্যাবল অ্যাঞ্জাইনা যেটা সে দীর্ঘদিন থেকে হাঁটলে, পরিশ্রম করলে যে বুক ব্যথা অনুভব করছে, সেখানে আমরা কনভেনশনাল অ্যানজিওগ্রামের চিন্তাটাই করে থাকি। কিন্তু আনস্টেবল অ্যাঞ্জাইনার ক্ষেত্রে বা নন এসটি এলিভেশন এমআই যেটা আপনারা বলছেন, যে ইসিজিতে এসটি এলিভেশন না হওয়া যে পার্টটা, সেগুলোর ক্ষেত্রে ইউজুয়ালি 72 আওয়ার্সের মধ্যেই অ্যানজিওগ্রাম করার ব্যাপারে একটা অ্যাডভাইস আমরা দিয়ে থাকি, বলা থাকে। তবে অ্যাকুট এমআই যেটাকে এসটি এলিভেশন, সেটা ট্রিটমেন্ট প্রোটোকল তো ডেফিনেটলি ভিন্ন রকম, সেই প্রসঙ্গে আমরা আসবো। আসলে একেবারেই যদি আমরা বাসা থেকে যদি শুরু করি, যে একজনের বুক ব্যথা হচ্ছে, সাসপেক্টেড হার্ট অ্যাটাকের পেশেন্ট, আসলে তাদের কি করণীয় রয়েছে, মানে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে তাদের কিছু? মানে একটা জিনিস সেটা হলো যে যেহেতু আমাদের দেশে এখন পর্যন্ত লটা এমন যে ওষুধপত্র কেনার ক্ষেত্রে এখনও ওই রকম কোনো রেস্ট্রিকশন নাই, সেই হিসেবে অ্যাসপিরিন, সিম্পল যে অ্যাসপিরিন জাতীয় ওষুধ, এটা আমরা যেটা 300 mg মানে 4টা 75 mgর ওষুধ, অনেক সময় 300 mg পুরোটাই পাওয়া যায় ডিসপ্রিন নামে খুব পপুলার বাংলাদেশে একটা সময় ছিল, মাথা ব্যথার জন্য খেত। তো এরকম 4টা ওষুধ যদি, এগুলোকে আমাদের ভাষায় আপনিও তো জানেন অ্যান্টিপ্লাটেলেট বা ব্লাড থিনার বলি আমরা, তার মানে কোনো থ্রম্বাস জমা হলে সেখানে রক্তটাকে তরল করে দেওয়ার যে চেষ্টা, এটা 4টা ওষুধ যদি চিবিয়ে খায়, চিবিয়ে আমরা এই কারণে বলি ক্র্যাশ করে, যেন সে বেটার অ্যাবজর্ব হয়, খুব দ্রুত তার অ্যাটলিস্ট এই 4টা ওষুধ খেয়েও যদি সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়, তাহলেও সে অনেকটা এগিয়ে থাকবে, অনেকটাই আসলে তার ঝুঁকিটা কমাতে। আচ্ছা, তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরবর্তী সময়ে এই যে ডোট আমরা বলি যে হসপিটাল থেকে মানে বাসা থেকে হসপিটালে যাওয়া, এর মধ্যে একটি বড় একটি সমস্যা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম, যেটি আসলে বাইরের যে কথাটি আপনারা বললেন সেটির সাথে কিন্তু আমাদের একটু পার্থক্য রয়েছে। যে বেশিরভাগ রুগী দেখা যাচ্ছে যে গোল্ডেন যে আওয়ারটি রয়েছে, আমরা 120 মিনিটস অনেক সময় বলে থাকি,
যে 2 ঘন্টার মধ্যে আসতে সমর্থ হয় না এবং বুঝতে বুঝতেই সময়টা চলে যায়। তাহলে এর ফলে আসলে কোন জিনিসটা রোগী মিস করছে, মানে সবচেয়ে যে আধুনিকতম যে ট্রিটমেন্টটা আপনারা করে থাকেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সেটা হলো রোগীর প্রথম দায়িত্ব বুক ব্যথা হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ হসপিটালে যাওয়া। তাকে যাওয়া, এবং টাইম কাউন্টটা তখন থেকে শুরু হবে আসলে, যে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট। হ্যাঁ, উনি রিসিভ করার পর থেকে টাইম কাউন্ট হবে যে তার এসটি এলিভেটেড এমআই আর ইসিজিতে চিহ্নিত হয়েছে, তাহলে তার ট্রিটমেন্ট প্রোটোকল তো একটু ডিফারেন্ট, যে আপনার যে থ্রোম্বোলাইটিক এজেন্ট আমরা বলি আর কি, যে সেটা দেওয়ার একটা বিষয় রয়েছে। হ্যাঁ, তাহলে সে কতক্ষণ সময়ের মধ্যে পৌঁছলো, তাহলে আমরা ওখান থেকে যদি এটা অ্যাটলিস্ট 12 আওয়ার্সের মধ্যে সে পৌঁছাতে পারে, তাহলে আমরা যে থ্রোম্বোলাইটিক এজেন্ট সেগুলো শুরু করতে পারি। তবে যে প্রতিষ্ঠানে সে গিয়েছে সেই প্রতিষ্ঠানে যদি প্রাইমারি পিসি আমরা যেতে পারি, দ্যাট মিনস হ্যাঁ, দ্যাট মিনস সঙ্গে সঙ্গেই অ্যানজিওগ্রাম করে তার যে কালপ্রিট লেশন যেটার কারণে হার্ট অ্যাটাক করেছে সেটার যদি সমাধান করে দেয়া যায়, তাহলে সেখানেই পরবর্তী চিকিৎসা এগোতে থাকবে। এখানেই সময়ের বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে পেশেন্ট পৌঁছানোর পরে হার্ট অ্যাটাক চিহ্নিত হবার 90 to 120 মিনিটস, দ্যাট মিনস ডোর টু নিডল টাইম, মানে রিসিভ ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট থেকে তার অ্যানজিওগ্রাম শুরুর টাইমটা, এটা যদি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করা সম্ভব না হয়, তাহলে আমরা যে কনভেনশনাল যে চিকিৎসা পদ্ধতি থ্রোম্বোলাইটিক, যে থ্রোম্বা জমেছিল এটাকে গলানোর যে চিকিৎসা, সেটা শুরু হয়ে যাবে। এবং সেটা শুরু হলে যেটাকে আমরা বলি ফার্মাকো ইনভেসিভ পিসিআই, দ্যাট মিনস আবার একটা আমরা 24 আওয়ারের একটা টাইম ফ্রেম আমরা পেয়ে যাই, যে ওই থ্রোম্বোলাইটিক এজেন্ট দেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে আপনি ওই প্রাইমারি পিসিআই, যেটা একটা ফার্মাকো ইনভেসিভ পিসিআই বলে, এটা আপনি শুরু করতে পারবেন। তো সারা বাংলাদেশের এই সেন্টারগুলো ম্যাক্সিমামই ঢাকা কেন্দ্রিক, সেন্টার কেন্দ্রিক। তো আমার তো মনে হয় এখন যে যোগাযোগ ব্যবস্থা, সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে 24 ঘন্টার মধ্যে আসা সম্ভব। যেটি বলছি, যদি একেবারে গোল্ডেন আওয়ারে আসতে পারে সবচেয়ে ভালো, আর না হলে তো যেটি বললেন যে নিকটস্থ জায়গায় আমরা যে চিকিৎসা করছি সেটি সম্ভব। আমরা আসলে এনজিওগ্রাম নিয়ে আরো বিস্তারিত কথা বলতে চাই, ফিরে আসবো, তবে তার একটা ছোট্ট বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম হৃদরোগ নির্ণয় এনজিওগ্রামের ভূমিকা নিয়ে, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। দেখার এটা একটা পেরিফেরাল এনজিওগ্রাম হতে পারে আর একটা করোনারি এনজিওগ্রাম। যখন আমরা হার্টের রক্তনালী, এটা তো এই যে ফিউমারাল লোড দিয়ে করছে আর কি, তো এখন আমরা হার্টের রক্তনালী যখন দেখি আমরা, তখন এটাকে করোনারি এনজিওগ্রাম বলে। তা আমরা মূলত করোনারি এনজিওগ্রাম নিয়ে আজকে আলাপ করছি আর কি। শরীরের অন্যান্য অংশের যখন করি সেগুলোকে পেরিফেরাল এনজিওগ্রাম যেটা হয় আর কি। তা আমরা যখন এই যে পেশেন্টরা যখন এই ধরনের সিমটম, বুক ব্যথার সিমটম অনুভব করে, সেটা স্ট্যাবল অ্যানজাইনা হতে পারে, মানে সে হাঁটলে পরিশ্রম করলে অনেক দিন থেকে বুক ব্যথা হচ্ছে, রেস্টে কমে যাচ্ছে, রেস্ট নিলেই, নাকি এই কিছুদিন আগেই তারা হার্ট অ্যাটাক করলো বা এই মাত্র হার্ট অ্যাটাক করলো, তখনই তো অ্যানজিওগ্রামের বিষয়টা চলে আসে। তবে অনেক সময়ই আমরা অন্যান্য হার্টের যে বড় অপারেশন বা ওপেন হার্ট সার্জারি বা ভালভুলার অপারেশন, বিশেষ করে তার আগেও আমরা পেশেন্টের 40 ইয়ার্স অ্যাভব, 40 বছরের বেশি হলে তাদের ক্ষেত্রে অনেক সময় অ্যানজিওগ্রামের প্রয়োজনীয়তা পড়ে। বুক ব্যথা নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই এটা একটা ইম্পর্টেন্ট টুলস, ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন এই করোনারি অ্যানজিওগ্রাম। আমরা যেটি দেখলাম এখানে যে ফিমোরাল, যেটা পায়ের এই যে আমাদের রয়েছে, সেদিক দিয়ে অনেক সময় সেটি করা হয়, এবং বর্তমানে অনেক সময় দেখা যাচ্ছে আপনারা আরো একটু সহজ আধুনিক পদ্ধতিতে রেডিয়াল অ্যাপ্রোচে করেন বা রেডিয়াল হাতে দিয়ে করেন, বা সহজে যদি রোগীরা বুঝতে চায়, তো সেটির আসলে সুবিধা কি রেডিয়াল দিয়ে করলে? আচ্ছা, মানে এখানে একটু বলে নাও ভালো, যে সিটি অ্যানজিওগ্রাম নামেও কিন্তু একটি টার্ম আছে, তবে সেটা ইউজুয়ালি ক্যালসিয়াম স্কোরিং করে এই মানে ব্লকের ইয়েটা নির্ণয় করা হয়। তবে সবচেয়ে বেটার ভিজুয়ালাইজেশন হয়, বেটার ব্লক সম্বন্ধে আমরা পারফেক্ট ধারণা পাই, সেটা হচ্ছে করোনারি অ্যানজিওগ্রাম থেকে। তো করোনারি অ্যানজিওগ্রামটা অ্যাকচুয়ালি একটা ক্যাথেটার বা একটা ছোট্ট পাইপের মতো, যেটা হার্টের রক্তনালী গোড়ায় যে এটার একটা ছবি তোলা হয়। এটা সাধারণত দুটো পদ্ধতিতে এখন সারা ওয়ার্ল্ডেই চলছে। তবে প্রথমে এটা পায়ের কুচকি, যেটা আমরা বলি আর কি, ফিমোরাল আর্টারি, কুচকির ভিতর দিয়ে যে রক্তনালীটা, সেখান দিয়ে আমরা আগে ফিমোরাল আর্টারি দিয়ে আমরা এই অ্যানজিওগ্রামটা করা হতো আর কি। তো এখন সেটা হাত দিয়ে বা হাতের রক্তনালী, যেটাকে আমরা রেডিয়াল অ্যানজিওগ্রাম বলি আর কি, এটা দিয়ে এখন হচ্ছে। তবে রেডিয়াল অ্যানজিওগ্রাম এটা এখন অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে, সারা ওয়ার্ল্ডে এটা অনেক বেশি পপুলার। এবং আপনার এই প্র্যাকটিসটার অনেক পপুলার হওয়ার একটি কারণও আছে অবশ্য, কারণ ফিমোরাল রুটে
আপনি যদি মানে পায়ের কুঁচকি দিয়ে যদি করেন আপনি, তাহলে পেশেন্টকে অনেক বেশি সময় স্টে করতে হয় হসপিটালে। অ্যাটলিস্ট 7 to 8 আওয়ার্স পেশেন্টকে কোনো ধরনের মুভমেন্ট নাড়াচাড়া ছাড়া, ইভেন প্রস্রাব পায়খানা লাগলো এগুলো তাকে বেডে মেনটেন করতে হয় আর কি। এবং পেশেন্টকে 24 আওয়ার্স হসপিটাল স্টে করতে হয়, পরের দিন ছুটি হয় ইউজুয়ালি। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে হসপিটাল স্টেটা অনেক বেড়ে যায় এবং পেশেন্টের এই কুচকির এখানে ব্লিডিংয়ের ঝুঁকিটা বেড়ে যায়। হেমাটোমা আমরা যেটা বলি, অনেক ক্ষেত্রে একটু মুভমেন্ট হলেই, মুভমেন্ট যে রেস্ট্রিকশন সেটা না মানলেই অনেক সময় এটা রিস্ক থাকে, ব্লিডিং রিস্ক থাকে। আর আরেকটি ব্যাপার হলো যে আমাদের দেশ একটি মুসলিম কান্ট্রি, এখানে মহিলারা বিশেষ করে সবাই অনেক পায়াস, তারা এরকম একটা সেন্সিটিভ এরিয়া রিলিজিয়াস ম্যাটারের কারণে অনেক সময় ডিসকমফোর্ট ফিল করে, তারা ভালো ফিল করে না। পক্ষান্তরে হাতে করলে একটা হলো যে আপনি অ্যাকচুয়ালি এটা এত ইজি হয়ে গিয়েছে যে ইউজুয়ালি কোনো হসপিটালে গেলে আপনার ল্যাবে যেভাবে রক্ত টানে ঠিক সেরকম একটা আপনি অনুভূতি বুঝতে পারবেন, বা একটা ক্যানুলা দেওয়ার যে অনুভূতি সেতটুকুই একটা পেশেন্ট বুঝতে পারবে। এবং তারপরেও সেখানে আমরা লোকাল যে অ্যানেস্থেটিক এজেন্ট সেটা দিয়েই আমরা এই কাজটা শুরু করি। তো সেক্ষেত্রে পেশেন্ট দেখা গেছে যে অ্যানজিওগ্রাম করে এসে সে চা বা কফি খেতে পারবে, ইভেন মানে স্টেন্টিং মানে রিং পরানোর পরেও একই সে বসে, কোনো ধরনের মুভমেন্ট রেস্ট্রিকশন নাই এবং পেশেন্ট অ্যানজিওগ্রাম করার 3 ঘন্টা পরেই বাসায় চলে যেতে পারবে, ডে কেসের মতো আর কি। এবং স্টেন্টিংয়ের ক্ষেত্রেও দেখা গেছে পেশেন্টটা ওই দিন 24 আওয়ার টু 48 আওয়ার্সের মধ্যে হসপিটাল লিভ করতে পারে এবং ব্লিডিং রিস্ক নাই বললেই চলে। রিকভারিটা অনেক ভালো। তো এখানে ভীতির তেমন কিছুই এখন, এটা অনেক অনেক ইজি একটা বিষয়। মানে আমি সহজে যেটা বলতে চাই, অ্যানজিওগ্রামের কথা শুনলেই মানুষ একটু ভয় পায় যে আসলে কি হবে, কি করবে, হার্টের বিষয় এগুলো নিয়ে অনেক সে চিন্তা ভাবনা করে, অনেককে জিজ্ঞেস করে, তারপরে হয়তো একটা সিদ্ধান্তে বোঝে, একেবারে না পারলে নয় এরকম একটি অবস্থায়। তো আপনি বলছেন যে এখন যে অ্যাপ্রোচটি রয়েছে সেটি কিন্তু অনেকটা সহজ। কি ধরনের সাধারণত জটিলতা তৈরি হতে পারে অ্যানজিওগ্রাম পরবর্তীতে? না, প্রথমে হচ্ছে যে এই জটিলতাগুলো অনেক ক্ষেত্রে কিছু কিছু হচ্ছে থিওরিটিক্যাল আসলে, যে এগুলো আলোচনা করলে হয়তো অনেক সময় রোগীরা ভয় পেয়ে যেতে পারে। এমনি তাদের জানার জন্য বলছি যে ইউজুয়ালি একটা পেশেন্টের অ্যানজিওগ্রাম তারই করা হয় যার হার্ট ডিজিজ আছে বা হার্টের রক্তনালীতে ব্লক থাকতে পারে। এই ধরনের পেশেন্ট এমনিতেই তো একটা রিস্কের মধ্যে থাকে। দেখুন, একটা হার্ট অ্যাটাকের রোগীর সারা ওয়ার্ল্ডে মর্টালিটি হলো অলমোস্ট অ্যাবভ 30%, মানে 33%। তার মানে 1/3 পেশেন্টই কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাটাকের পরবর্তী সময় সঙ্গে সঙ্গে বা হসপিটালে পৌঁছানোর আগেই বা হসপিটালে পৌঁছানোর পরেও তারা মৃত্যুর দিকে ধাবিত হয়। তো সেই হিসেবে যে কোনো প্রসিডিউরই ছোটোখাটো কিছু রিস্ক বা কমপ্লিকেশন থাকে, তার হৃদরোগজনিত কিছু কমপ্লিকেশন থাকে। তবে এই ঝুঁকির মাত্রাগুলো অনেক এখন কমে গেছে। সেটআপ বা ব্যাকআপ যদি থাকে প্রপারলি তাহলে অনেকটাই আমরা বলছি। তবে আমি অবশ্যই বলবো যে প্রাইমারি পিসিআর সেন্টারগুলো কিন্তু ডিফারেন্ট। সেখানে একটা কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট থাকে, কার্ডিয়াক সার্জন থাকে, আর অবশ্যই ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট থাকতে হবে। এইরকম সাপোর্ট যেখানে 24 আওয়ার যেসব সেন্টার দিতে পারে সেখানেই একমাত্র প্রাইমারি পিসিআই, মানে যেটাকে আমরা বলি বুক ব্যথা শুরু হওয়ার 24 ঘন্টার মধ্যেই অ্যানজিওগ্রাম করে যে ব্লকের জন্য অ্যাটাক করেছে সেটাকে ছুটিয়ে দেওয়াকে প্রাইমারি পিসিআই। এটি একটি চমৎকার কথা বলেছেন। একই সঙ্গে আমি অ্যানজিওগ্রামের কথা যদি বলতে চাই, যে রিং পরানো যেটি স্বাভাবিক সাধারণ মানুষ বোঝে বা স্টেন্টিং যেটা আমরা বলছি, এই রিং পরানোর বিষয়টি আসলে কতখানি মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় একটি হার্ট অ্যাটাকের পরে? আপনি যে প্রাইমারি পিসের কথা বললেন, এবং পরবর্তীতে অনেক সময় দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের পরবর্তীতেও অনেকে আমরা স্টেন্টিং করে থাকেন, বা যেটা প্ল্যান্ট স্টেন্টিং পিসিআই যেটা বলা হয়। এই রিং পরানোর বিষয়টা নিয়ে আমাদেরকে একটু বলুন। আচ্ছা, এখানে তার আগে বলতে হয় যে রিং পরানোর আগে তো তার আগে অ্যানজিওগ্রাম করতে হবে। তো অ্যানজিওগ্রাম যখন একটা পেশেন্টের জানার জন্য বলছি আর কি, যে যখন আমরা একটা অ্যানজিওগ্রাম করি, তারপরে রোগীর পেশেন্ট যে রিলেটিভ আছেন তাদেরকে নিয়ে আমরা কন্ট্রোল রুমে, আপনিও নিজেও জানেন যে আমরা এই যে স্ক্রিনে দেখলেন, আমরা সেই যে ভিডিও ক্লিপ বা যে রেকর্ডেড ক্লিপগুলো আমরা ওই সিনগুলো তাদের দেখাই। তো এখন সেখান থেকে পেশেন্ট নিজেও, পেশেন্টের অ্যাটেন্ডেন্স নিজেও কিন্তু এখান থেকে একটা ধারণা সে পায় যে তার রক্তনালীর কোনটাতে কী ধরনের ব্লক হয়েছে। এবং আমরা গ্রসলি যেটুকু বলি যে একটা পেশেন্টের ব্লকের মাত্রাটা যদি অ্যাবভ 60%, মানে 70% অ্যাবভ হয়, তখনই সেটাকে আমরা ক্রিটিক্যাল বলি আসলে। যদি তার 40-50% বা বিলো 60% ব্লক হয়, তাহলে সেই ক্ষেত্রে সাধারণত তার স্টেন্টিংয়ের প্রয়োজন পড়ে না, মানে রিং পরানোর প্রয়োজন পড়ে না। তার মানে হলো যে একটা পেশেন্টের যখন অ্যানজিওগ্রাম হয়, তাহলে সেটার রিপোর্টের
ওপর বেসিস করে আমরা 3 ধরনের ডিসিশনে আসতে পারি। আচ্ছা। একটা হলো তার নর্মাল অ্যানজিওগ্রাম, কোনো ব্লকেজ নেই, তাহলে তার ওষুধপত্র কমে আসবে, একেবারে বেসিক যে ওষুধগুলো হয়তো লাগবে সেগুলোই শুধু দিতে হবে। অথবা ব্লক আছে তবে সেটা ক্রিটিক্যাল, নন ক্রিটিক্যাল, 70%-এর নিচে ওপরে নয়, তাহলে সেক্ষেত্রে আমরা মেডিকেশনে ইউজুয়ালি আমরা তার চালাই। কিন্তু যখন তার ব্লকেজটা 70%-এর ওপরে, তখন আমরা নির্ণয় করতে হয় যে এটা রক্তনালীর শুরুতে, মাঝে না শেষে, সেখানে কি একটা স্টেন্ট পরানোর সুযোগ আছে এবং ব্লক কি একাধিক রানিতে এবং অনেক বেশি ব্লক, তাহলে এগুলো কি স্টেন্টেবল মানে রিং পরানোর মতো, নাকি এখানে ওপেন হার্ট সার্জারি করতে হবে, এরকম সিচুয়েশন হয়। অনেক সময় ফিনান্সিয়াল কন্ডিশনটাও আমাদের দেশের মধ্যে বিবেচনায় মাথায় রাখতে হয়। এবং এমন কিছু অংশ আছে যে যাদের ব্লকগুলো এমন অবস্থায় আছে যে সেখানে স্টেন্টিং করাও, রিং পরানো সম্ভব নয়, ইভেন কি গ্রাফ মানে ওপেন হার্ট সার্জারিও করা পসিবল, তাদের ক্ষেত্রে আমরা এক্সটেন্সিভ মেডিকেল ম্যানেজমেন্টেই থাকতে বাধ্য হই। মানে এটা অবস্থার উপর নির্ভর করে এবং অ্যানজিওগ্রাম একটা গেটওয়ে যেটি দিয়ে আপনি সেই যে জায়গাগুলো নির্ণয় করতে পারছেন। অনেক ক্ষেত্রে হৃদরোগ নির্ণয় অ্যানজিওগ্রামের একটি ভূমিকা রয়েছে, বিশেষ করে যারা একটু হাঁটতে গেলে বুকে ব্যথা হচ্ছে, অথবা একটি টেস্ট রয়েছে যেটা ট্রেডমিলে দৌড়িয়ে ইটিটি বা এক্সেস টলারেন্স টেস্ট বলি, সেটিতে যদি পজিটিভ আসে তাহলে কিন্তু রোগ নির্ণয়ের জন্য অনেক সময় অ্যানজিওগ্রাম আপনারা করে থাকেন। সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ মানে ডায়াগনস্টিক টুল হিসেবে ব্যবহৃত হয় এক্ষেত্রে। খুবই চমৎকার বলেছেন। এবং আরেকটি কথা আমি বলতে চাই যে এখানে প্রাইমারি পিসিআই করার সুব্যবস্থা রয়েছে এবং বিশেষ করে এটি এখনো শহর কেন্দ্রিক, সত্যিকার অর্থে যে রাজধানী কেন্দ্রিক, এবং সেখানেও সব ক্ষেত্রেও সব হসপিটালে হয় না। তো এই প্রাইমারি পিসের গুরুত্বটা আসলে মানুষ অনেক ক্ষেত্রে জানে না, যেটি খুব দ্রুত এই সেবাটি গ্রহণ করলে তার হার্টের মাসেলগুলো যে একদম বেঁচে যায়, সেই বিষয়টি নিয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে কখন আসলে প্রাইমারি পিসিআই একেবারে ইন্ডিকেটেড কখন করা হয়। আচ্ছা দেখুন, আমরা যে রিসেন্ট যে প্রোটোকল যেগুলো গাইডলাইন আছে তাতে দেখা যাচ্ছে যে কিছু কিছু গাইডলাইনে কয়েক বছর আগেও ওরা এরকম বলতো যে এটা যদি বুক ব্যথা শুরু হওয়ার হার্ট অ্যাটাকের 48 আওয়ার্সের মধ্যেও যদি পেশেন্টের অ্যানজিওগ্রাম করে তার সেই ব্লকেজটা ছুটায় দেওয়া সম্ভব হয়, সেটা অবশ্যই করা উচিত। সেটা হয়তো ক্লাস 2B-তেও অনেকগুলো গেছে, কিন্তু বাট এটা সব জায়গায় এইটুকু ঐক্যমত সারা ওয়ার্ল্ডের যে যারা রিসার্চ সেন্টার সেখানে তারা বলেছে যে 24 ঘন্টার মধ্যে, হার্ট অ্যাটাকে 24 ঘন্টার মধ্যে যদি তার অ্যানজিওগ্রাম করে সেই কালপ্রিট লেশন মানে যেটার জন্য হার্ট অ্যাটাক করেছে সেটাকে ঠিক করে দেওয়া যায়, তাহলে অবশ্যই পেশেন্টের অনেক বেশি মায়োকার্ডিয়াম সেভ হবে, মানে হার্টের যে মাংসপেশি এগুলোকে রক্ষা করা সম্ভব হবে এবং পেশেন্ট সর্বোচ্চ বেনিফিটেড হবে। তার মানে আপনি যত দ্রুত 24 ঘন্টার মধ্যে যত দ্রুততম সময়ে হসপিটালে পৌঁছাবেন এবং সেই হসপিটালে কার্ডিয়াক সব ফ্যাসিলিটিস আছে কি না, মানে সেখানে ওই কোশ্চেনটা আসে যে সেই হসপিটালে যদি প্রাইমারি পিসিআই সাপোর্টিং নাও থাকে, কিন্তু তার যদি থ্রম্বোলাইটিক এজেন্ট মানে ওই থ্রম্বাস গলানোর যে ওষুধ সেগুলো ব্যবহার আমরা করলে, তাহলে আমরা আরও 24 ঘন্টার একটা উইন্ডো পর আরও এক্সটেন্ডেড আরও 24 ঘন্টা পিরিয়ড আমরা পাবো। সেই সময়ের মধ্যে যে সেন্টারে প্রাইমারি পিসিআই হয়, আগেও আমি বলেছি যে প্রাইমারি পিসিআই একটি ভেরি স্পেশালাইজড ম্যাটার, কিন্তু আমরা যেটা বলতে চাই যে পেশেন্ট বুক ব্যথার দ্রুততম সময়ের মধ্যেই তাকে স্থানান্তর করতে হবে হসপিটালে। আপনি যেই সেন্টারটিতে কাজ করছেন সেটি বাংলাদেশের একটি অন্যতম কার্ডিয়াক সেন্টার, ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টার, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সেখানে কি প্রাইমারি পিসিআই সুবিধাটি রয়েছে কিনা? ওখানে শুরু হচ্ছে, ইভিনিং আওয়ারেও অনেক ক্ষেত্রেই স্পেশাল অ্যারেঞ্জ করে এটা করা হচ্ছে। ওখানে সব ধরনের সাপোর্ট যেহেতু আছে, তবে 24 আওয়ার যে সাপোর্টিং যে এক্সটেন্সিভ যেটা সেটা হয়তো সময় লাগবে আরেকটু, কোনো জায়গায় রয়েছে যেটি আমরা বলছিলাম। একই সঙ্গে আসলে যদি সেটি তো এনজিওগ্রামের কথা বললাম, এনজিওগ্রাম তাহলে আর আসলে ভীতির কোনো বিষয় নয়, যদি সেটা প্রয়োজন হয় তাহলে সেটা করানো দরকার, সেটি তার জীবনকেই রক্ষা করবে। একই সঙ্গে হৃদরোগের এই নানান রকম ঝুঁকির পিছনের যে কথাটি রয়েছে যে আসলে প্রতিরোধ, যে একজন মানুষ কখন আসলে কিভাবে তার জীবনধারার পরিবর্তন, তার খাদ্যাভ্যাসের পরিবর্তন, কি কি জিনিসগুলো মেনটেন করলে সে হৃদরোগ মুক্ত থাকতে পারবে, সে বিষয়টি যদি আমাদের দর্শকদের পারে শেষ পর্যায়ে আমরা এগুলো যে কমন যে অ্যাডভাইসগুলো আমরা বলে থাকি, তার আগে আমি একটি কথা বলি যে আপনার ফ্যামিলিতে যদি হৃদরোগের ঝুঁকি থাকে, আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি হৃদরোগ হয়ে থাকে, তাহলে কিন্তু স্ক্রিনিংয়ের একটি বিষয় থাকে যে অ্যাটলিস্ট ইয়ারলি যখনই সন্ধ্যের তালিকায় আপনি থাকবেন, কারা কারা সন্ধ্যের তালিকায় থাকছেন তাদের কথা আমরা বলছি পরে, তো আমরা সেই স্ক্রিনিংটা একটা খেয়াল রাখতে হবে যে একটা 40 ঊর্ধ্ব পেশেন্ট
বা যার ফ্যামিলিতে হার্ট ডিজিজ আছে অবশ্যই তার অ্যাটলিস্ট বছরে একবার হলো যে কার্ডিয়াক স্ক্রিনিং সেটা অবশ্যই করা একটা উচিত। simple ECG, সিম্পল একটা একটা echo, ইসিজি, একটা একটা ইকো, একটা এক্সরে এবং প্রয়োজন বোধে ইটিটি বা কিছু ব্লাড টেস্ট, যার হাইপারটেনশন আছে, ক্রিয়েটিনিন বা বিশেষ ব্লাড করে সুগার, লিপিড প্রোফাইল লিপিড প্রোফাইলটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো তার একটা স্ক্রিনিংয়ের মধ্যে থাকা উচিত। তো মূলত প্রিভেনশন যেটা ব্যাপার হলো যে আমরা এক নম্বরে যেটা বলি লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আপনাকে সচল কর্মক্ষম থাকতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি ডেইলি 40 মিনিট ব্রিস্ক ওয়াকিং আমরা বলি, এটা যদি হাঁটতেও না পারেন, আপনি হাউস হোল্ড ওয়ার্কগুলো করতে পারেন, মানে আয়রন করতে পারেন, ফ্লোর ক্লিন করতে পারেন, এইভাবে একটা মানুষ সক্ষম সচল থাকতে পারে। ফুড হ্যাবিটটাও জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আসলে এই নিজেকে সচল রাখুন। আমার মনে হয় হৃদরোগ থেকে মুক্ত রাখার একটা অন্যতম উপায়। নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা হবে আপনার সঙ্গে। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে অ্যানজিওগ্রাম নিয়ে যে ভীতি এবং ভয় রয়েছে বা যে রিস্কগুলো রয়েছে সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলেছি এবং এটি হার্টের ব্লক নির্ণয় একটি অন্যতম মাধ্যম। আমরা চাই না যে আসলে কারো এই পর্যায় পর্যন্ত যেতে হোক। তার আগে হৃদরোগকে প্রতিরোধ করার যে পথগুলো আমাদের আজকে আলোচক বললেন, বিশেষ করে নিজেকে সচল রাখা, খাদ্যাভ্যাসটি সঠিক রাখা বা সুষম খাদ্যাভ্যাস, এবং যাদের ঝুঁকিপূর্ণ যারা রয়েছেন তার একটি স্ক্রিনিং আওতায় আসা, এই কোটি করলে আমরা হয়তো হৃদরোগ থেকে মুক্ত থাকতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।